আজ আমরা এমন কিছু নথিপত্রের গভীরে ডুব দিতে চলেছি যা বাংলাদেশের এক পরিচিত ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের ভেতরের আর্থিক কার্যকলাপের উপর নতুন করে আলো ফেলছে। এই কাগজগুলো যা সম্প্রতি আমাদের হাতে এসে পৌঁছেছে এক চমকপ্রদ তথ্য সামনে এনেছে। সংগঠনটির নাকি একটি বড়সড় অর্থনৈতিক কাঠামো রয়েছে যা কেবলমাত্র সদস্যদের নিয়মিত চাঁদার উপর নির্ভরশীল না। এই খবরটি যদি সত্যি হয় তবে এটি বাংলাদেশের ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে একটা নতুন দিগন্ত উন্মোচন করবে। আমাদের আজকের আলোচনা মূলত এই আপাত অদৃশ্য অর্থনৈতিক কাঠামোটিকে একটু বোঝার চেষ্টা করবে। এর বিভিন্ন দিক যেমন ধরুন শিক্ষা খাত, প্রকাশনা জগৎ, এমনকি অন্যান্য গোপনীয় উদ্যোগ সবকিছুই আমাদের হাতে থাকা তথ্যগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরছে। সাধারণত যখন আমরা কোনো ছাত্র সংগঠনের কথা ভাবি তখন আমাদের মাথায় আসে চাঁদা সংগ্রহ, সীমিত কিছু অনুদান বা স্থানীয় পর্যায়ের ছোটখাটো কার্যক্রম। আমরা ধরেই নেই তাদের চলার পথ অনেকটাই সাধারণ আর্থিক উৎসের উপর নির্ভরশীল, যেখানে অর্থের পরিমাপ প্রায়শই থাকে সীমিত। কিন্তু এই সূত্রগুলো যে চিত্রটা আমাদের সামনে তুলে ধরেছে তা বাস্তবিকই বেশ অন্যরকম, বলা চলে একটা বিস্ময়কর বাস্তবতা। শুরুতে যে বিষয়টি আমাদের হাতে থাকা সূত্রগুলোতে বেশ গুরুত্ব পেয়েছে সেটা হলো শিক্ষা খাত, বিশেষত কোচিং সেন্টারগুলো। এই নামগুলো যখন উঠে আসে তখন অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগতে পারে, একটি ছাত্র সংগঠনের সঙ্গে কোচিং সেন্টারের সম্পর্ক কি? সূত্রগুলো কিন্তু এই বিষয়ে বেশ জোরালো বক্তব্য রেখেছে। যেমন ধরুন রেটিনা বা ফোকাসের মতো নাম, যারা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং ভর্তি কোচিংয়ের জন্য সারা দেশে ব্যাপক পরিচিত। সেগুলো নাকি শিবিরের সাথে যুক্ত অথবা তাদের লোকেরাই এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে, এমন সুনির্দিষ্ট উল্লেখ এই কাগজপত্রে পাওয়া গেছে। এর নামগুলো নিঃসন্দেহে আমাদের দেশের শিক্ষা জগতে বেশ পরিচিত এবং প্রভাবশালী। এই জায়গাটা আসলেই ভীষণ ইন্টারেস্টিং এবং এর গভীরতা শুধু আর্থিক লাভের মধ্যেই সীমাবদ্ধ না। আমাদের হাতে থাকা এই কাগজগুলো বলছে এটা কেবল টাকা আয়ের একটা সহজ পথ না, বরং এর একটা কৌশলগত উদ্দেশ্যও রয়েছে। ভেবে দেখুন, কোচিং সেন্টার মানেই তো হাজার হাজার মেধাবী ছাত্রছাত্রীদের নিয়মিত আনাগোনা, তাই না? তাদের সাথে সরাসরি কথা বলার, তাদের প্রভাবিত করার, এমনকি নিজেদের মতাদর্শের উদ্ভূত করার একটি বিরাট সুযোগ। সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে যে এই প্ল্যাটফর্মটাকে নিপুণভাবে ব্যবহার করে ছাত্রদের মধ্যে প্রভাব বাড়ানো বা এমনকি নতুন সদস্য সংগ্রহের কাজও হতে পারে। অর্থাৎ এখানে একটা দ্বিমুখী উদ্দেশ্য কাজ করছে, আয়ও হলো আবার একই সাথে সংগঠনের ভিত্তি এবং প্রভাবও বাড়ল। এমন একটা সম্ভাবনার কথা কিন্তু তথ্য অনুযায়ী বেশ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তার মানে শিক্ষা খাত থেকে শুধু আয়ই আসছে না, একই সাথে সংগঠনের ভিডিওটা মজবুত করা হচ্ছে। দুটো কাজই চলছে পাশাপাশি, অত্যন্ত সুকৌশলে। শিক্ষা খাতের এই প্রভাব বিস্তারের ধারণার সূত্র ধরেই কিন্তু পরের পয়েন্টটা আরও অর্থবহ হয়ে উঠছে, যা আমাদের সামনে এক সুপ্ত ক্ষমতা কাঠামোর চিত্র তুলে ধরে। সেটা হলো এদের প্রকাশনা জগৎ। হ্যাঁ, প্রকাশনা। কিশোর কণ্ঠ নামের একটা মাসিক পত্রিকার কথা বিশেষভাবে উঠে এসেছে। এটা তো আমরা অনেকেই ছোটবেলায় দেখেছি বা নাম শুনেছি বা এর নামের সাথে পরিচিত। কিশোর কণ্ঠ একসময় ছাত্র সমাজে বেশ পরিচিত একটা নাম ছিল। তো সূত্র বলছে এটা নাকি শিবিরের নিজস্ব প্রকাশনা এবং ছাত্র সমাজে এর বেশ ভালো একটা বিতরণ ব্যবস্থাও আছে। শুধু এটা না, আরও অন্যান্য প্রকাশনা যেমন ধরুন বই, বিভিন্ন সাময়িকী, লিফলেট, এগুলো থেকেও আয় হয় বলে জানা যাচ্ছে। প্রকাশনার ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একদিকে যেমন কিশোর কণ্ঠের ক্ষেত্রে আমরা দেখছি এটি সংগঠনের নিজস্ব বার্তা বা ধরুন মতাদর্শ প্রচারের একটা দারুণ শক্তিশালী এবং সুদূর প্রসারী হাতিয়ার হতে পারে। এই সূত্রগুলো থেকে আরেকটি বেশ চমকপ্রদ তথ্য পাওয়া যাচ্ছে, যা তাদের এই প্রকাশনা সাম্রাজ্যের গভীরে একটা নতুন মাত্রা যোগ করে। সেটা হলো এদের নাকি নিজস্ব ছাপাখানা বা প্রেসও আছে। তাই নাকি নিজস্ব প্রেস? এই প্রশ্নটাই মনে আসতে পারে। হ্যাঁ, আমাদের হাতে থাকা কাগজপত্রে এই তথ্যটি উল্লেখ করা হয়েছে। যদি এটা সত্যি হয় তাহলে কৌশলগত দিক থেকে এটা কিন্তু একটা বিরাট সুবিধা, একটা গুপ্ত শক্তির পরিচায়ক। কিভাবে? ভেবে দেখুন, নিজেদের প্রচারপত্র বা বই ছাপানোর জন্য বাইরের কোনো প্রেসের উপর নির্ভর করতে হচ্ছে না। খরচ যেমন কমছে তেমন একটা গোপনীয়তা থাকছে। কি ছাপা হচ্ছে বা না হচ্ছে সেটা নিজেদের মধ্যেই থাকছে, বাইরে প্রকাশ পাচ্ছে না। এটা তাদের কার্যক্রমের নিরাপত্তা এবং গোপনীয়তা নিশ্চিত করে, যা একটি সংগঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এর পরের বিষয়টা একটু অন্যরকম। মানে সূত্রগুলোতেই কিছু আর্থিক প্রতিষ্ঠানের কথাও বলা হয়েছে, যা এই সংগঠনের অর্থনৈতিক জালকে আরও বিস্তৃত করে। আর্থিক প্রতিষ্ঠান মানে ব্যাংক বা এরকম কিছু, নাকি স্থানীয় পর্যায়ে তৈরি হওয়া কিছু আর্থিক নেটওয়ার্ক? এগুলোর মাধ্যমেও নাকি অর্থ সংগ্রহ করার অভিযোগ আছে। এই বিষয়টা ঠিক কেমন? হ্যাঁ, এই জায়গাগুলোতেও সূত্রগুলো কিছুটা যেন অস্পষ্ট বা অভিযোগ আকারে এসেছে। পরিষ্কার করে সুনির্দিষ্ট করে বলা নেই। বলা হচ্ছে যে কিছু কিছু এলাকায় এমন প্রতিষ্ঠান আছে যা শিবিরের সাথে সম্পর্কিত বা তাদের দ্বারা প্রভাবিত এবং এগুলোর মাধ্যমে টাকা তুলে সংগঠনের কাজে লাগানো হয়। তবে এ ধরনের আর্থিক কার্যক্রমের ধরনটা ঠিক কি বা কতটা স্বচ্ছ সেটা নিয়ে সূত্রগুলো কিন্তু প্রশ্ন তুলেছে। তারা সুনির্দিষ্টভাবে এর প্রক্রিয়ার বর্ণনা করতে পারেনি।
তবে যদি এই অভিযোগ সত্যি হয়ে থাকে তাহলে এগুলো সংগঠনের জন্য একটি নিয়মিত এবং নির্ভরযোগ্য আয়ের উৎস হতেই পারে। কোনো আইনি কাঠামোর বাইরে গিয়ে বা একটা নির্দিষ্ট প্রভাব বিস্তারের মাধ্যমে এই অর্থ সংগ্রহ করা হলে তা অবশ্যই গভীর তদন্তের দাবি রাখে। কিন্তু আবারও বলছি, এই তথ্যগুলো সূত্রমতে অভিযোগ হিসেবে এসেছে, তাই আমরাও সেভাবেই উল্লেখ করছি, কোনো প্রমাণিত তথ্য হিসেবে না, বরং একটি অস্পষ্ট অভিযোগের তালিকা হিসেবে, যে আলোচনার কেন্দ্রে একটি রহস্যময়তা জিইয়ে রাখে। হ্যাঁ, এটা তো থাকবেই। যে কোনো সদস্যভিত্তিক সংগঠনের মূল ভিত্তিই হলো তাদের সদস্যের নিয়মিত চাঁদা, আর প্রাক্তন সদস্য বা শুভানুধ্যায়ীদের দেওয়া অনুদান এটিও একটি অপরিহার্য দিক। অবশ্যই দুটো উৎস যে কোনো সদস্যভিত্তিক সংগঠনের জন্যই কিন্তু একেবারে অপরিহার্য এবং প্রচলিত। সদস্যের কাছ থেকে নিয়মিত চাঁদা নেওয়াটা শুধু টাকা তোলার ব্যাপার না, এটা আসলে সংগঠনের প্রতি তাদের একটা গভীর কমিটমেন্ট, একটা সক্রিয় অংশগ্রহণের প্রতীকও বটে। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। একটি সংগঠনের প্রাক্তন সদস্যরা যারা এর আদর্শে এখনও বিশ্বাসী এবং সামাজিকভাবে বা আর্থিকভাবে প্রতিষ্ঠিত, তারা প্রায়শই সংগঠনটিকে টিকিয়ে রাখতে বা এর কাজকর্ম বাড়াতে বেশ উদারভাবেই সাহায্য করে থাকেন। আর দেশের বাইরে যারা থাকেন তাদের তো তুলনামূলকভাবে বেশি অর্থ পাঠানোর সক্ষমতা থাকে, যা প্রবাস থেকে আসা অর্থের প্রবাহকে আরও শক্তিশালী করে। এই ব্যক্তিগত অনুদান বা প্রাক্তনদের যে নেটওয়ার্ক, এটা কিন্তু অনেক সংগঠনের জন্যই একটা বিরাট শক্তি। এটা শুধু টাকার যোগানই দেয় না, বরং সমাজের সংগঠনটার একটা গ্রহণযোগ্যতা বা সমর্থনের ভিত্তিও তৈরি করে দেয়, যা তাদের সামাজিক অবস্থানকে আরও মজবুত করে। তাহলে চাঁদা আর অনুদান, এই দুটো মিলিয়ে একটা বেশ স্থিতিশীল তহবিল তৈরি হয়, তাই তো? সম্ভবত, মানে হবারই কথা। নিয়মিত চাঁদা একটা বেসলাইন ফান্ডিং দেয়, আর বড় অনুদানগুলো হয়তো বিশেষ কোনো প্রজেক্ট বা বড় কোনো কার্যক্রম চালাতে সাহায্য করে। এই দুয়ের সমন্বয় ছাড়া তো এত বড় নেটওয়ার্ক চালানোটা কঠিন। অন্তত সূত্রগুলো এরকম একটা ব্যবস্থার দিকে ইঙ্গিত করছে, যা তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং কার্যকারিতার পরিচয় বহন করে। আমাদের পর্যালোচিত তথ্যে আরেকটি ছোট্ট বিষয় উল্লেখ আছে, যদিও খুব বেশি বিস্তারিত কিছু নেই, তবে এটি সংগঠনের সামগ্রিক কার্যক্রমের একটি অংশ। সেটা হলো তাদের নিজস্ব শিল্পগোষ্ঠী। সাইমুম শিল্পগোষ্ঠী নামের একটি দলের নাম পাওয়া গেছে। ও আচ্ছা, সাইমুম শিল্পগোষ্ঠী, হ্যাঁ, এই নামটা উল্লেখ করা হয়েছে। এর ব্যাপারে কি বলা হয়েছে? খুব বেশি কিছু না। তবে সাধারণত এই ধরনের সাংস্কৃতিক শাখাগুলো কি করে, তারা সংগঠনের যে বার্তা বা আদর্শ, সেটাকে একটু আকর্ষণীয়ভাবে মানুষের কাছে, বিশেষ করে তরুণদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। তাহলে এতক্ষণের আলোচনা থেকে যা বোঝা গেল তা হলো, আমাদের হাতে থাকা সূত্র অনুযায়ী ইসলামী ছাত্র শিবিরের আয়ের উৎসগুলো বেশ ছড়ানো ছিটানো এবং বিভিন্ন ধরনের, বেশ বৈচিত্র্যময় একটি তথ্য কাঠামো। একদিকে যেমন কোচিং সেন্টার, প্রকাশনার মতো বেশ ব্যবসায়িক উদ্যোগ রয়েছে, নিজস্ব প্রেস আছে, অন্যদিকে সদস্যদের নিয়মিত চাঁদা, প্রাক্তনদের বড় অঙ্কের অনুদান, এমনকি কিছু আর্থিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকার অভিযোগও রয়েছে। সব মিলিয়ে সূত্রগুলো যে ছবিটা আঁকছে, তাতে এটাকে শুধু একটা সাধারণ ছাত্র সংগঠন বলেই মনে হচ্ছে না, বরং এর পেছনে একটা বেশ জটিল এবং সুসংগঠিত অর্থনৈতিক নেটওয়ার্ক কাজ করছে বলেই ধারণা জন্মাচ্ছে। ঠিক তাই, এই পর্যালোচিত তথ্যগুলো যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে বোঝা যায় এই যে বহুমুখী অর্থনৈতিক ভিত্তি, এটা সংগঠনটাকে শুধু আর্থিকভাবে সচল রাখছে না, বরং এর দীর্ঘমেয়াদী স্থায়িত্ব এবং কার্যক্রম বাড়ানোর ক্ষেত্রেও বিরাট ভূমিকা রাখছে। আর এই অর্থনৈতিক সক্ষমতা, যেমনটা সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে, সংগঠনটিকে বিভিন্ন ক্ষেত্রে, এমনকি হয়তো রাজনৈতিক পরিমণ্ডলেও পরোক্ষভাবে হলেও একটা শক্তি যোগাচ্ছে, যা তাদের প্রভাবকে আরও বাড়িয়ে তুলছে। তবে আবারও বলি, এই বিশ্লেষণগুলো সূত্রগুলোর নিজস্ব পর্যবেক্ষণ, যা আমরা কেবল এখানে তুলে ধরছি, এর বেশি কিছু না, কারণ আমাদের কাজ কেবল প্রাপ্ত তথ্যের বিশ্লেষণ করা। আমাদের আজকের আলোচনা আমরা প্রায় শেষের দিকে নিয়ে এসেছি, তবে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই, যা এই সূত্রগুলোর তথ্যের ভিত্তিতেই মনে আসছে এবং এটা আমাদের সকলকে ভাবিয়ে তুলবে। আচ্ছা, একটা ছাত্র সংগঠনের পরিচিতি নিয়ে কাজ করা একটা সত্তার যদি সত্যি এরকম একটা শক্তিশালী এবং বহুমুখী অর্থনৈতিক নেটওয়ার্ক থাকে, তাহলে দীর্ঘমেয়াদী প্রভাব বা তাৎপর্য ঠিক কী হতে পারে? শুধু এই সংগঠনটির জন্য না, বরং বৃহত্তর সমাজ বা রাজনীতির প্রেক্ষাপটেই বা এর অর্থ কী দাঁড়ায়? এই প্রশ্নটা না হয় শ্রোতাদের আরও গভীর ভাবনার জন্য রেখে দিলাম, কারণ এর উত্তর খোঁজা হয়তো আমাদের সমাজ এবং রাজনীতির অনেক অজানা দিক উন্মোচন করবে। এটা আসলে একটা ভাবনার বিষয়, যা আমাদের সামনে এক নতুন রহস্যের দ্বারও উন্মোচন করে দেয়।